আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের প্রথম অধ্যায় অর্থনৈতিক ক্রিয়াকলাপ। চলো দেখে নিই অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা ইকোনমিক অ্যাক্টিভিটিস বলতে কী বোঝায়। অর্থনৈতিক ক্রিয়াকলাপ হচ্ছে সম্পদের উৎপাদন, বিনিময়, ব্যবহার এবং পরিষেবার সাথে যুক্ত সমস্ত রকমের কাজকে বলা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। এখানে দেখা যাচ্ছে উৎপাদন, বিনিময়, পরিষেবা, ভোগ এবং ব্যবহার সবাই সবার সাথে ইন্টার রিলেটেড রয়েছে, তাই সবটাকে বলা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। এছাড়াও যদি সংজ্ঞা হিসেবে বলতে হয় তাহলে বলতে হয় যে মানুষ যখন নিজের অভাব পূরণের জন্য বহু ধরনের সম্পদ উৎপাদন করে, সেবামূলক কাজে নিজেকে নিযুক্ত রাখে এবং সেই জন্য সে যে সমস্ত পেশা গ্রহণ করে থাকে, যেসব পেশার উপর তাকে নির্ভর করলে তার আর্থসামাজিক উপার্জন হবে এবং জীবিকার সংস্থান হবে, সেই সমস্ত কাজকেই বা পেশাকেই বলা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। এই অর্থনৈতিক বিবর্তন কীভাবে হয়েছে দেখো। মানুষের আবির্ভাব কাল থেকে শুরু করে আধুনিক কাল অবধি একের পর এক চলছে। যেমন খাদ্য সংগ্রহ করা, প্রাণীজগতের গার্হস্থ্যকরণ, কৃষিকাজ, শিল্প কাজ, ব্যবসা বাণিজ্য এবং আধুনিক কালের জ্ঞানভিত্তিক কাজ। এবার দেখো অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলি এখানে 5 প্রকার রয়েছে। আমি ইংলিশ নামগুলো বলবো, সেগুলো বেশি মনে রাখবে। প্রাথমিক ক্ষেত্রটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, টার্সিয়ারি অ্যাক্টিভিটিস, কোয়াটারনারি অ্যাক্টিভিটিস অ্যান্ড কুইনারি অ্যাক্টিভিটিস। নেক্সট চলো দেখে নিই পরপর সবগুলো কী কী আছে। প্রথমেই দেখো প্রাইমারি অ্যাক্টিভিটিসটা কী। এটা হচ্ছে মূলত বলা চলে যে প্রাকৃতিক সম্পদকে সংগ্রহ করা, প্রাকৃতিক সম্পদকে উৎপাদন করা প্রভৃতি সমস্ত কাজে যখন মানুষ নিযুক্ত থেকে সেই সমস্ত ক্রিয়াকলাপগুলোকে মানুষ আমরা বলে থাকি প্রাইমারি অ্যাক্টিভিটিস। যেমন চাষাবাদ করা, মৎস্য শিকার করা, এছাড়াও কাঠ সংগ্রহ করা, ফলমূল সংগ্রহ করা, পশুপালন করা সবই কিন্তু এই পর্যায়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবার দেখো কি বলছে প্রাচীনতম অর্থনৈতিক উদ্যোগ। যেহেতু পুরাতন কাল থেকে আজ অবধি এই প্রাথমিক স্তরের কাজগুলো যেমন কৃষিকাজ এখনও হয়ে চলেছে, আর মানুষের যে প্রাথমিক চাহিদা তা হলো অন্ন, খাদ্যের যোগানটা কিন্তু তাকে এই প্রাথমিক স্তরে কাজ করেই পূরণ করতে হয়। আর 3 নম্বর দেখো কি বলছে ভিত্তি। এটা কিন্তু জীবিকা সত্তা ভিত্তিক, নিবিড় একটা জীবিকা সত্তা ভিত্তিক কাজ করে এই স্তরের মধ্যে। তারপরে দেখো প্রাকৃতিক নিয়ন্ত্রণে কিন্তু আধিক্যতা বেশি, এখানে কিন্তু আমরা প্রকৃতির উপর বেশি করে নির্ভর করে থাকি। কেন? কারণ এখানে জমির গুণমানের উপর নির্ভর করতে হয় কৃষির ক্ষেত্রে বিশেষ করে। আর কি এই কার্যকলাপের সাথে যুক্ত থাকে দেশের প্রায় 65% মানুষ, তার অনেক সংখ্যক মানুষই তাহলে এখান থেকে নিজের কর্মসংস্থান নিতে পারছে। এবার দেখো সেকেন্ডারি অ্যাক্টিভিটিস দ্বিতীয় স্তরের যে ক্রিয়াকলাপ সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যেমন গৃহ নির্মাণ, ঠিক আছে, কলকারখানায় কাজ করা। কাকে বলা চলে? বলা যায় যে সমস্ত কর্মকাণ্ডের দ্বারায় মানুষ প্রাথমিক ক্ষেত্রে যে সমস্ত উৎপাদনগুলো হয় সেই সমস্ত কিছুর উৎপাদিত পণ্যদ্রব্যের কেবলমাত্র রূপ বা আকারের পরিবর্তন না ঘটিয়ে তার ইউটিলিটি, কার্যকারিতা, কোয়ালিটি, ভ্যালু সব কিছু যখন পরিবর্তন করা হয় বৃদ্ধি করা হয়, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস। ছবি দেখেই বুঝতে পারছো কোনগুলো সেকেন্ডারি অ্যাক্টিভিটিস। তারপরে দেখো এর বৈশিষ্ট্যগুলো কি কি। এক্ষেত্রে সম্পদের মূল্যমান বৃদ্ধি পায়, কার্যকারিতা বৃদ্ধি পায়, আমি বললাম আগেরটাতেই। আর স্থায়ী সম্পদের সৃষ্টি হয় এর দ্বারা। নানা রকম গুডস অ্যান্ড প্রোডাক্টস এর চাহিদা মেটানো যায় এর মাধ্যমে এবং জনশক্তির প্রাধান্য বৃদ্ধি পায়। তবে মনে রাখতে হবে এটা কিন্তু হাই টেকনোলজির উপর নির্ভরশীল আর মূলত নগর ভিত্তিক। এবার দেখো টার্সিয়ারি অ্যাক্টিভিটিস বা তৃতীয় স্তরের কার্যাবলীটা কি। প্রথম এবং দ্বিতীয় স্তরের যে উৎপন্ন পণ্য সামগ্রী ছিল তার বিক্রয় কেন্দ্রকে তাকে বিক্রয় কেন্দ্রে প্রেরণ করা, বিক্রয় করা প্রভৃতি সমস্ত কর্মকাণ্ডে যে নিযুক্ত মানুষজন বা
যে অর্থনীতিটা কাজ করছে, যে ক্ষেত্রটা, তাকেই বলা হচ্ছে টারশিয়ারি অ্যাক্টিভিটিস। যেমন দেখা যাচ্ছে শিক্ষকের শিক্ষাদান, বিমা পলিসি, ঠিক আছে, তারপর স্বাস্থ্য পরীক্ষা করা, তারপরে যে কোনো হোটেল, এই সমস্ত পরিষেবাগুলো হচ্ছে দিয়ে থাকে টারশিয়ারি অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এবার দেখো তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের বৈশিষ্ট্যগুলো কি। এরা কি করছে, সংযোগ স্থাপন করছে, অর্থনৈতিক উন্নয়ন করছে, গ্লোবালাইজেশন হচ্ছে এবং পরিকাঠামোকে নির্মাণ করছে। এই সংযোগ স্থাপনটা একটু দেখব কীভাবে হচ্ছে। দেখো, প্রথমত প্রাথমিক কাজ করছে মানুষ জমিতে, মানে ফসল ফলাচ্ছে। সেখানে টারশিয়ারি অ্যাক্টিভিটিসের কাজ কি, সেই ফসলটাকে ট্রাকে করে বহন করে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাচ্ছে? কারখানাতে দ্বিতীয় স্তরের কাজগুলোকে সম্পন্ন করার জন্য। ধরো মনে করো এখানে আম উৎপাদন হচ্ছে জমিতে, ঠিক আছে, সেই আমটাকে ট্রাকে করে বয়ে নিয়ে যাচ্ছে, সেই কাজটা হলো তৃতীয় স্তরের কাজ, মানে টারশিয়ারি অ্যাক্টিভিটিসের কাজ। এবং দ্বিতীয় স্তরের কাজ কি হবে, সেই আমটা থেকে মানে কারখানাতে প্রসেসিং করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মাধ্যমে কী তৈরি করবে, জুস তৈরি করবে। তাহলে সংযোগ স্থাপনকারী হিসাবে কাজ করে এই তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপটা হলো। এবার দেখো কোয়াটারনারি অ্যাক্টিভিটিসটা কি। এই ক্ষেত্রে দেখা যায় অতি উন্নত মেধাসম্পন্ন এবং দক্ষতার সাহায্যে যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বা উদ্যোগগুলো হয়ে থাকে, যেমন সরকারি আমলা দেখতে পাচ্ছ কত বড় একটা টেবিল রয়েছে। তাছাড়া রয়েছে কি তথ্য প্রযুক্তি ক্ষেত্র, যেগুলো সেই সমস্ত কিছুই কিন্তু কোয়াটারনারি অ্যাক্টিভিটিস বা চতুর্থ স্তরের ক্রিয়াকল্পের মধ্যে পড়ে। এবার দেখো এর বৈশিষ্ট্যগুলো কি। এরা কি করে, অন্যান্য স্তর যেগুলো প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, মানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এই সমস্ত স্তরের উন্নতি ঘটায়। এক্ষেত্রে প্রয়োজন পড়ে দক্ষ এবং উন্নত মেধাসম্পন্ন শ্রমিক। আর আধুনিক আধুনিক ঘটনা, এটা আগে অতটা ছিল না। আগে ছিল না মানে স্বাধীনতার আগে খুব একটা এর বৃদ্ধি হয়নি। আর এর থেকে অনেক মানুষের কর্মসংস্থান হয়, গবেষণা এবং প্রযুক্তি নির্ভর, এটি মনে রাখতে হবে। এবার দেখো কুইনারি অ্যাক্টিভিটিস, এটা কিন্তু আরও বেশি উন্নত ক্ষেত্র, কেননা এই ক্ষেত্রে বিশেষ মেন্টাল এবিলিটি যাদের থাকে বা যারা উৎপাদন ক্ষেত্রে সিদ্ধান্ত দিতে পারে যে এইভাবে এই টেকনোলজি ইউজ করে এই ওয়েতে কাজ করলে তবেই ব্যাপারটা ভালো হবে, উৎপাদন হবে, তেমন ক্ষমতাসম্পন্ন যারা ব্যক্তিরা কাজ করেন তাদের সমস্ত কাজকে বলা হচ্ছে কুইনারি অ্যাক্টিভিটিস। যেমন দেখতে পাচ্ছি এখানে জিআইএস বা স্যাটেলাইট ইমেজারির যে পরিষেবা আমরা পেয়ে থাকি, একজন ম্যানেজার কীভাবে পুরো গোটা কোম্পানিকে ম্যানেজ করে, তারপরে যারা ল্যাবে, যারা ডক্টরসরা, যারা গবেষকরা যারা কাজ করে নতুন কোনো ভাইরাসের জন্য, নতুন কোনো ওষুধ নির্মাণ করা, ভ্যাকসিন আবিষ্কার করা, সব কিছুই কিন্তু এই কুইনারি অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে থাকে, ঠিক আছে। আর দেখো পঞ্চম স্তর বা এই কুইনারি অ্যাক্টিভিটিসের বৈশিষ্ট্যগুলো কী কী। প্রথমটা বলছে জ্ঞান এবং দক্ষতা ভিত্তিক। অবশ্যই জ্ঞান না থাকলে হবে না, দক্ষতা মানে স্কিল লেভার না হলে কিন্তু হবে না। আর উচ্চশিক্ষিত হতে হবে, তার ভালো ম্যানেজমেন্ট ক্ষমতা থাকতে হবে, আর অবশ্যই মানসিক পরিশ্রমটা এখানে বেশি এবং অন্যান্য স্তরকে নিয়ন্ত্রণ করে এ, ঠিক আছে, শুধু উন্নয়ন না, নিয়ন্ত্রণ করে এ। আর এর ভিত্তি কি, ভিত্তিটা হচ্ছে টোটালি এর ব্যবস্থাপনা কেমন হবে তার উপর নির্ভর করে, এর পরিচালন ক্ষমতা কেমন হবে তার উপর নির্ভর করে, এবং পুরো গোটা ব্যাপারটা কতটা প্ল্যানিং মাফিক হচ্ছে তার উপর নির্ভর করে এই কুইনারি অ্যাক্টিভিটিস বা পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ঠিক আছে। এবার দেখো সময়ের সাথে সাথে সঙ্গতি রেখে কীভাবে অর্থনৈতিক কার্যাবলীগুলি এক এক করে উদ্ভব হয়েছে এবং তাদের গুরুত্ব মানে হ্রাস বৃদ্ধি ঘটেছে সেটা দেখা যাচ্ছে। প্রথমটা দেখো প্রাইমারি অ্যাক্টিভিটিস, কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, এই যেটা এইভাবে নেমে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে দেখা যায় যত সময় এগোচ্ছে তত এতে নিযুক্ত যে শ্রমিকের সংখ্যাটা সেটা ক্রমাগত কমে যাচ্ছে, ছিল এখানে, নেমে যাচ্ছে এইখানে নিচে, তাই তো। এবার দেখো তোমার দ্বিতীয় স্তরের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেটা কোথায় রয়েছে, এই পোর্শনটা নীল কালারটা কি বলছে, সময়ের সাথে সাথে প্রথম দিকে শ্রমিক লাগতো কম, তারপরে যখন শিল্প বিপ্লবের যখন যুগ হলো তখন হিউজ পরিমাণে শ্রমিক নিযুক্ত হলো সেকেন্ডারি অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, যেমন কলকারখানায় কাজ, ছবি দেখেছিলে।
তারপরে এখন সময়ের সাথে সাথে যেহেতু টেকনোলজি বেশি করে আবিষ্কার হচ্ছে, তাই একটু মানে কমেছে এই শ্রমিকের সংখ্যাটা। ঠিক আছে, এবার আমরা কি জানবো যে তৃতীয় স্তরের কার্যকলাপ কি। তৃতীয় স্তরের কার্যকলাপটা কোথায় দেখো, এইটা কেমন আস্তে আস্তে সময় যত বাড়ছে তত এর চাহিদাটা বাড়ছে। তার মানে তৃতীয় পরিষেবাটা কোনটা ছিল, শিক্ষকের শিক্ষাদান করা, হোটেল ম্যানেজমেন্ট, ব্যাংক, বিমা ব্যবস্থা, সমস্ত কিছু মানে যা কিছু পরিষেবা সিস্টেমে যে আন্ডারে যেগুলো পড়ে, তাহলে তার চাহিদা এখন সবথেকে বেশি, তাই এটা ক্রমাগত উপরের দিকে আপলিফ্ট করছে। তারপরে দেখো 4 নম্বরটা কি, কোয়াটারনারি। কোয়াটারনারি কোনটা দেখা যাচ্ছে, এইটা এইটা অনেকটা টাইম পরে, মানে আফটার শিল্প বিপ্লব, মানে শিল্প বিপ্লবের অনেক পরে যখন হচ্ছে, তখন টেকনোলজি অনেক বেড়ে গেছে, তাই তার চাহিদাটা সাথে সাথে বেড়ে যাচ্ছে। আর এই কোয়াটারনারির মতোই কুইনারিটাও একই সাথে বাড়ছে একটু পরে, কেননা কুইনারির জন্য অতি উন্নত মেধা সম্পন্ন সাথে সাথে আবার দক্ষতা সম্পন্ন ব্যক্তিজন হতে হবে, তবেই তার উন্নতি সম্ভব। তাহলে বোঝা যাচ্ছে যে কী করে সময়ের সাথে সাথে সঙ্গতি রেখে বিভিন্ন রকম ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো প্রসার লাভ করেছে। এবার দেখো এই সমস্ত রকম যে অ্যাক্টিভিটিস শুনলাম, তাতে তো অনেক শ্রমিক নিযুক্ত রয়েছে, অনেক ধরনের লোক নিযুক্ত রয়েছে, তাদেরকে একটা নির্দিষ্ট কলার ওয়াইজ, মানে তাদের কলারের কালার নির্দিষ্ট করে দেওয়া যায়, যাতে করে সেই কলারের কালারের নাম শুনলে আমরা বুঝতে পারবো সে কোন কাজটা করে। এটা মনে রাখবে না যে তারা সেই কলারটাকেই গায়ে দিচ্ছে, ঠিক আছে, তারা যে কাজটা করছে সেই কাজ অনুযায়ী তাদের নাম হয়ে যাচ্ছে সেই কলারের ওয়ার্কার্স। প্রথমটা দেখো রয়েছে রেড কলার্স। ছবি দেখে স্পষ্ট এরা রোদ্দুরের মধ্যে কাজ করছেন এবং অত্যন্ত পরিশ্রমের কাজ, তাই প্রাথমিক স্তরের যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজের সাথে নিযুক্ত যে কোনো শ্রমিককে বলা হবে রেড কলার্স। আর তারপরে দেখো গ্রিন কলার, সবুজ রঙের ছবিটা যেটা রয়েছে, তারা হলেন কারা, যারা কিনা সামরিক ক্ষেত্রে নিযুক্ত থাকেন, যারা সোলার প্যানেলসে কাজ করেন, এরকম সমস্ত কাজে নিযুক্ত লোকেদের বলা হচ্ছে গ্রিন কলার ওয়ার্কার্স। তারপরে দেখো ব্লু কলার ওয়ার্কার্স কারা, যারা কিনা অপেক্ষাকৃত একটু কম দক্ষ, দৈহিক পরিশ্রমের বিনিময়ে যারা কাজ করেন তাদের সময়কে বলা হচ্ছে ব্লু কলার ওয়ার্কার্স। তারপরে দেখো যে সমস্ত শ্রমিকরা খনিজ উত্তোলনের কাজের সাথে যুক্ত থাকে, মানে খনি ভিত্তিক কাজকর্ম যারা করছে, তাই তাদেরকে বলা হচ্ছে ব্ল্যাক কলার ওয়ার্কার্স। নেক্সট দেখো গ্রে কলার ওয়ার্কার, এটা সম্পর্কে একটু ধারণাটা একটু অন্যরকম আছে, কেননা বেসিক্যালি সিকিউরিটি গার্ড বা যারা পুলিশ অফিসার বা ফায়ার ফাইটার তাদেরকে বলা হয়। আবার কিছু ক্ষেত্রে যারা 60 ঊর্ধ্ব, মানে তাদের আগে স্কিল ছিল বাট আফটার রিটায়ারমেন্ট তারা নানা রকম প্রফেশনাল হিসাবে কাজ করতে পারে, তাদেরকেও কিন্তু গ্রে কলার ওয়ার্কার্স বলা হয়। তারপরে দেখো হোয়াইট কলার ওয়ার্কার্স, দেখে বোঝা যাচ্ছে যে খুব উচ্চ আসনে অধিষ্ঠিত, মেধাসম্পন্ন এবং যারা কোয়াটারনারি কাজকর্মে নিযুক্ত থাকে, যেমন ম্যানেজার পদে যারা থাকে তারা হলো হোয়াইট কলার ওয়ার্কার্স। আর পিঙ্ক কলার ওয়ার্কার্স কারা, যারা সেবা ক্ষেত্রে যারা নিজেদেরকে নিযুক্ত করেন, যেমন ক্লার্ক, নার্স, রিসেপশনিস্ট, এই সমস্ত লোকেরা। তারপরে দেখো প্রথম ছবিটা অরেঞ্জ কালার, এরা কারা, যারা কিনা জেলের যারা শ্রমিক মানে সমস্ত রকম তাদেরকে কাজ যারা করতে হয় তাদের সবাইকে বলা হয় অরেঞ্জ কালার ওয়ার্কার। নেক্সট হচ্ছে ইয়েলো কালার ওয়ার্কার কারা, যারা কিনা সৃজনশীল কাজের সাথে নিজেদেরকে নিযুক্ত রাখে, যেমন ফটোগ্রাফি করে, ফিল্ম ডাইরেক্টর যারা, তারা হচ্ছে সবাই ইয়েলো কালার ওয়ার্কার্স। নাও দ্য ওপেন কালার ওয়ার্কার্স কারা, যারা কিনা ওয়ার্ক ফ্রম হোম করছে, মানে কি যারা ঘরে থেকে ইন্টারনেটে নানা রকম জিনিস বানিয়ে ছাড়ছে, বা বলতে পারো মানে যারা অনলাইনে সমস্ত কিছু সেল করছে কিন্তু সেটা ঘরে বসে, তাদেরকে বলা যায় ওপেন কলার ওয়ার্কার্স। এবং লাস্ট ওয়ান ইজ গোল্ড কলার ওয়ার্কার্স, তারা কারা, অবশ্যই প্রখর বুদ্ধি সম্পন্ন এবং তারা কুইনারি অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে, যেমন গবেষক, ডাক্তার মানুষরা। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক, আমরা কিন্তু পরের দিন শুরু করব প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, কৃষিকাজ। ঠিক আছে।